আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভের মুখে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ। দিল্লি ও আগরতলায় ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 22 জনের জন্য গানম্যান। তারেক রহমানের নিরাপত্তায় হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা। গণতন্ত্রের উপর আঘাত বললেন মির্জা ফখরুল। দুই পত্রিকা অফিসে হামলায় গ্রেফতার 17 জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ। ভিডিও ফুটেজ দেখে 31 জন শনাক্ত। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের তাগিদ। পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের তীব্র বিক্ষোভের মুখে বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা বিক্ষোভের পর ভিসা কেন্দ্র বন্ধের দাবি জানায়। এরপর ভিসা কেন্দ্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, এমনটাই সংবাদ প্রকাশ করেছে ভারতের শিলিগুড়ি টাইমস। এছাড়াও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন ভিসা সেন্টার থেকে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার একটি দল। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের দুই সম্পাদক সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অন্তত 22 জনকে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়া হয়। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শরীফ ওসমান হাদির মৃত্যুর 5 দিনের মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপির খুলনার বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তাহীনতায় ভোগা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়াদের গানম্যান দেওয়া হয়েছে। যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেকে আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোথায় আছে হলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম। বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। পদত্যাগের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার 2 সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া ছাড়াও
তাদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রাজধানীতে প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এতে কেবল গণমাধ্যম নয়, গণতন্ত্রের ওপরও আঘাত এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা মোকাবেলায় আহ্বান জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ প্রতিবাদ সভা। যোগ দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। মত প্রকাশের স্বাধীনতার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে লড়াই করার আহ্বান জানান বক্তারা। যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। আর 15 মিনিট হলেই যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। দেয়ালে পিঠ থেকে গেছে। প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করব আমরা। এটাই সময় একত্রিত হওয়ার, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার। এটা একদিনের যুদ্ধ নয়, এটা অনেক দিন এই যুদ্ধ চলবে। এই যুদ্ধের শেষ আমাদের দেখতে হবে। ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার কথা বলেন রাজনৈতিক নেতারা। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। কাছে কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। ইউনাইটেড থাকি, সেটি আজকে জাতির প্রত্যাশা। তাইলে আমরা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে পারবো। কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটার প্রতি সম্মতি আছে। প্রতিবাদ সভার পর দেশের সব ধরনের সহিংসতা বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁও হোটেলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার 17 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে 31 জনকে শনাক্ত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে অ্যাকশনে যায়নি পুলিশ। নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওড়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ধানমন্ডিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও শুক্রবার রাতে তোপখানার রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তবে হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা নিতে রাজি নয় পুলিশ। পাবলিক ছিল 4-5 হাজারের মতো। এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থান কাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সে অবস্থা ছিল না, আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো। দেশ বিদেশ থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনার বিষয়েও সদুত্তর দেয়নি ডিএমপির অতিরিক্ত কমিশনার। ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের 6-1 ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিচ্ছি। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 4 থেকে 500 জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন গুলি তার মাথায় চামড়া স্পর্শ করে চলে যায়, এতে রক্তক্ষরণ হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। খুলনা থেকে দানিয়েল সুজিত বসির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সোমবার বেলা 11:15টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। স্থানীয়রা জানিয়েছেন গুরুতর আহত অবস্থায় তাকে নগরের 250 শয্যার হাসপাতালে নেন পথচারীরা। অবস্থার অবনতি হলে মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে, এতে প্রচুর রক্তক্ষরণ হয়। মোতালেবের সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। 11টা বাজে আমার বউ আমার কান্দে দিছে, কি হয়েছে? আপনার ছেলের গুলি করছে, তাড়াতাড়ি নামেন। সূক্ষ্ম বিচার চাই, আর কিছু চাই না, সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এটা কেন, কোন কারণে এটা সংঘটিত হয়েছে, এটা সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে এটা আমাদের সামনে খোলাসা করা দরকার। বিগত সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে যে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন সময় আমাদের এই যে জুলাই যোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আক্রমণের শিকার হচ্ছে, আমরা এটা নিয়ে খুবই শঙ্কিত। পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। চিকিৎসা চলতেছে, আর ঘটনা কোথায় ঘটছে, কে ঘটাইছে, কিভাবে ঘটছে, এগুলো আমরা আমাদের টিম কাজ করতেছে। ফিল্ডে 2টা টিম আছে ঘটনাস্থলে। আমরা খুব শীঘ্রই আপনাদের মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের জানাতে পারব। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতীয় নির্বাচনের আগেই 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে এই দাবি জানান তারা। এর আগে 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা ও সেনাবাহিনীর মধ্যে থাকা ফ্যাসিবাদীদের গ্রেফতারের দাবি তোলা হয়। লায়লা নওশিনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে সমর্থক ও সতীর্থদের বিক্ষোভ মিছিল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে 1 মাসের মধ্যে হাদি হত্যার বিচারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব না দিলে দেশকে স্থিতিশীল রাখতে সহযোগিতা না করার ঘোষণা দেন তারা। হাদি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পেছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি যেয়ে থাকে, সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। এর আগে সকালে শাহবাগে হাদি হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা অন্তর্ভুক্ত করার দাবি তোলে তারা। FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। মঙ্গলবার বিকাল 3টায় শাহবাগ চত্বরে শহীদি শপথ নেওয়ার কথা জানায় ইনকিলাব মঞ্চ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আগামী 27 ডিসেম্বর শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান নির্বাচনী কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাতের পর তিনি বলেন, বিএনপির প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। ওবায়দুর রশিদের রিপোর্ট। স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 1.5 যুগ পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। এই উপলক্ষে সংবর্ধনা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বিএনপি। প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে 3টি বিষয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উঠে আসে তারেক রহমান প্রসঙ্গ। 25 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি
এই 27 তারিখে করবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি এই সমস্ত হয়, আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের এখতিয়ার থাকে, কিন্তু প্রাইমারিলি সব কিছু সরকারের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে যে 3টি বিষয়ে কথা বলেছেন তার মধ্যে প্রধান ছিল প্রার্থীদের বিরুদ্ধে মামলার সার্টিফাইড কপির বদলে মামলার তথ্য বিবরণী নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিজের দল বিলুপ্ত করে নেতা কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দলে যোগ দেন তারা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা। আমরা আশা করছি যে তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে এবং একই সঙ্গে আমাদের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম তাকে আরো বেগবান করবে। আমরা আশা করব যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনেও তার এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিজেদের স্বার্থে কেউ নির্বাচন পেছাতে চাইলে দেশের মানুষ কোনোদিন তা মেনে নেবে না। তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করেছেন। সোমবার চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য সংলাপ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের এই সংলাপে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ। বক্তৃতা করেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. সালাম, পিএইচপি গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, বিজিএমই এর সিনিয়র সহসভাপতি সেলিম রহমান এবং অন্যরা। একটা সন্দেহ তো জনগণের আছে, যারা নির্বাচন চায় না। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। তারেক রহমান সাহেব শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন নাই, উনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আইয়ের বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনের পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে যোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী নির্মাণে নদী দখলের দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আফরোজা হাসির রিপোর্ট। বাংলার নদী শুধু জলাধার কিংবা ভৌগোলিক সত্তা নয়, এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, জীবন ও জীবিকার
অবিচ্ছেদ্য অংশ। সমতল থেকে পাহাড়, ভূপ্রকৃতির ভিন্নতা সত্ত্বেও আবহমান বাংলায় নদী মানুষের বেঁচে থাকার রসদ। তবে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি উন্নয়ন আর আধুনিকতার নামে পার্বত্য অঞ্চলের নদীগুলো আজ বিপন্ন। এমন বাস্তবতায় চ্যানেল আইয়ের মোস্তফা মনোয়ার স্টুডিওতে পাহাড়ি নদীর গতিপ্রবাহ পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি নিরূপণ, গবেষণাসহ সব প্রজন্মকে নদী প্রকৃতির সংরক্ষণ আন্দোলনে যুক্ত করার প্রয়াসে পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। নদীর সৌন্দর্য, নদীর অববাহিকা, এ সব কিছুই আসলে আমাদের জাতীয় জীবনেও মারাত্মকভাবে প্রভাব রাখে। ভবিষ্যতে পাহাড়ি নদী নিয়ে গবেষণা, নীতি, পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধিতে একটি সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে এবং নদী আন্দোলনের কারীদের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা যোগাবে। নদী রক্ষায় নীতি পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার তাগিদ বিশিষ্টজনদের। প্রত্যেকটা নদীর উৎপত্তি এবং এই নদীগুলোর সাথে কি কি সম্পর্ক, ওখানকার মানুষ এবং জীবন জীবিকার তার চলন, এটার একটা বিস্তৃত বর্ণনা আছে। এখনো যদি নদীগুলো রক্ষায় এগিয়ে না আসি তাহলে সভ্যতা থাকবে না, সমাজ থাকবে না, প্রকৃতি থাকবে না এবং আমাদের জীবন থাকবে না। পরিবেশ প্রকৃতি এটা ভালো রাখতে হলে প্রত্যেকেরই স্ব স্থান থেকে আমাদের সেই দায়িত্বগুলো পালন করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে আলাদা একটা বডি তৈরি করতে হবে, যাতে করে আমরা দায়িত্বশীল হই বা আমরা দায়িত্ববান হই যে আমরা এই নদীটাকে এরা মিলে সংরক্ষণ করব। সভ্যতা, প্রাণ প্রকৃতি টিকিয়ে রাখতে নদী রক্ষার বিকল্প নেই বলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পাহাড় এবং ছড়া এবং নদী একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এই চারপাশের নদীগুলো, বিশেষ করে ঢাকা শহরের চারপাশে যে নদীগুলো আছে সেগুলো খুবই বেশি আমরা বলবো কলুষিত হয়ে গেছে। কলকারখানার যে বর্জ্য ছেড়ে দিচ্ছি আমরা, কেমিক্যালের বর্জ্য বলি, অন্য বর্জ্য বলি, সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের এই নদীগুলোকে। যতই বলি সচেতনতার কথা, পাশাপাশি যদি আইনের প্রয়োগ না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা এই জিনিসগুলো থেকে মানুষকে বিরত করতে পারবো না। এর জন্য কিন্তু সরকারের ভূমিকাটা খুব বেশি প্রয়োজন, পাশাপাশি আমাদের ভূমিকা। তো দুটোর সমন্বয় যখনই হবে তখনই কিন্তু আমরা একটা ভালো ফল পেতে পারি। এর থেকে হাতে হাত মিলিয়ে যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ বান্ধব উদ্যোগে বিপন্ন নদী প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। নৌ পরিবহন উপদেষ্টা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, 2024-2025 অর্থ বছরে বিএসসির মোট আয় দাঁড়িয়েছে প্রায় 798.28 কোটি টাকা। নিট মুনাফা 306.56 কোটি টাকা, যা সংস্থাটির 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 48তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি শেয়ার হোল্ডারদের জন্য 25% লভ্যাংশ ঘোষণা করেন। চট্টগ্রাম বোট ক্লাবে এ সভায় আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক ও অন্যরা। সম্মানিত শেয়ার হোল্ডারদের জন্য আরেকবার 25% নগদ লভ্যাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুবিধা করা হয়েছে। হয়তো আপনাদেরকে আরেকটু বেশি দিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা 3টা জাহাজ নিজেদের আয় কিনছি, সেজন্য এটা যে জায়গায় গতবার ছিল সেখানেই রেখেছি। এ পর্যায়ে জানাবো নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাঙ্কারকে ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন অভিযান জোরদার করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের 2টি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ বলেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদের দেশ ভেনেজুয়েলার অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের সম্পদ লুটের চেষ্টা করছে।
তেল ট্যাঙ্কার জব্দকে চুরি ও অপহরণ বলছে ভেনেজুয়েলা। কৃষি সংবাদ। শীতের শুরুতেই বরগুনায় পায়রা বিষখালী নদীর মোহনা এবং তালতলির আষাঢ় চর জুড়ে নেমেছে ব্যস্ততার মৌসুম। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে চলছে শুটকি উৎপাদন। শুটকি শিল্পকে অবলম্বন করেই টিকে রয়েছে স্থানীয়রা। বরগুনার সংবাদদাতা তথ্য ও ভিডিওচিত্রে আলবুকসিদের রিপোর্ট। 9 বছরের শিশুর হাতে জীবনের হিসেব নিকেশ। রায়হান বয়স মাত্র 9, তবুও বড়দের মতোই কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। ছনবুনিয়ার শুটকি পল্লীতে তার দিনের শুরু ভোরের আলো ফোটার আগেই। পরিবারকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে শীতের মৌসুমেই তারা ছুটে আসেন শুটকির দুনিয়ায়। আমারও অভাবের পিণ্ডে পড়াশোনা করতে পারি না, কিন্তু পড়াশোনা করতে মন চায়। পয়সা থাকলে তো কেউ দেবে না, তাই কাজ করতে আইছি। বরগুনার নিদ্রা ও আশাচর দেশের অন্যতম বৃহত্তর শুটকি উৎপাদন কেন্দ্র। শীত নামতেই এখানে জমে ওঠে শুটকি প্রক্রিয়াজাতের উৎসবমুখর ব্যস্ততা। এখানকার স্থানীয়দের জীবিকার প্রধান অবলম্বন এই শুটকির শিল্প। ভালো করে ধুই, এমনি পেড়া হালাই, আষ্টে হালাই, হালাবার পর এই মাছটা শুটকি করা হয়। যেভাবে ভালো হয় খাওয়ার মাছ খাওয়ার মতোই শুকাই, এবং এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তা আমার রিজিক বন্ধ হয়ে যাবে। আমরা এই ব্যবসা করেই খাই, এইটাই আমরা করতেছি। একটি মাঝারি আকারের শুটকি আঙিনায় প্রতিদিন কাজ করেন 30 থেকে 150 জন শ্রমিক। এদের প্রায় 60%ই নারী। 10 থেকে 12 লাখ টাকা আপনার কর্মচারী বেতন টেতন এগুলো লাগে, তাই আমার 15 লাখ টাকা বেচলে আমাকে 2-3 লাখ টাকা থাকে। এই 3-4 মাস আর কি ভালো চলি, এই কাজকর্ম করি। এরপর তো মনে করেন এবার আমাকে 4-5 মাস কষ্ট হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 5 মাসই শুটকির মৌসুম বলছে জেলা মৎস্য বিভাগ। তো এটা যদি আমরা আরো ভালো পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি, আমার ধারণা এটা আমরা 50 কোটি টাকা তো নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা। বরগুনার আষাঢ়চর ও নিদ্রা শুটকি পল্লী আজও হয়ে আছে মানুষের জীবিকার প্রধান ভরসা। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সৈকত ও আশেপাশের এলাকায় ভাঙন। বিলীন হচ্ছে একের পর এক ঝাউবন। এতে পরিবেশ প্রতিবেশ বিপন্নের পাশাপাশি হুমকিতে পর্যটন শিল্প। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত, নদীর মোহনা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডকে দায়ী করছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর সৈকতে ঢল নামে লাখো পর্যটকের। সম্প্রতি কক্সবাজার শহরের নাজিরার টেক থেকে শুরু করে টেকনাফের শাহপুরের দ্বীপ পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়ত বাড়তে থাকা ভাঙন তীব্রতায় সৈকতের সৌন্দর্য যেমন হারাচ্ছে, তেমনই বিপন্ন হচ্ছে ঝাউবন সহ আশপাশের জনপদ ও স্থাপনা। হুমকিতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য। যত্রতত্র স্থাপনা ও সৈকতের কাছে বহুতল ভবন নির্মাণ, নদীর মোহনা দখলে বৃদ্ধি পাচ্ছে ভাঙন। 300 মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা না করার কথা থাকলেও আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্ন সংস্থার দুর্নীতির মাধ্যমে এখানে 300 মিটারের মধ্যে স্থাপনা, এমনকি হাইরাস স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইট কংক্রিট দিয়ে আমরা কৃত্রিমভাবে এই ঠেকানোর চেষ্টা করি, যেটা আসলে কখনো সম্ভব হবে না। প্রকৃতিকে প্রাকৃতিকভাবে ঠেকানোর প্রয়োজন। বিভিন্ন গাছপালা রোপণ করে, শেকড় জাতীয় গাছপালা রোপণ করে। সমুদ্র ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। পানি সহ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে বসে দ্রুত এই ভাঙন প্রতিরোধে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ প্রকৃতির দান কক্সবাজার সমুদ্র সৈকত। ভবিষ্যতের নিরাপদ দেশ বিনির্মাণে পরিবেশ বান্ধব উপায়ে সমুদ্র ও সৈকত রক্ষায় বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সাগরের করাল গ্রাসে ভেঙে যাচ্ছে সমুদ্র সৈকতের এই ঝাউবাগান সহ সৈকতের বিভিন্ন এলাকা। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বান্ধবভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।
ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন এবং লাইফস্টাইল রিটেল ব্র্যান্ড আড়ং রাজধানীর শ্যামলীতে ৩২তম আউটলেট উদ্বোধন করল। নতুন এই আউটলেটে আড়ংয়ের সব সাব ব্র্যান্ড তাগা, তাগাম্যান এবং আড়ং আর্তের পাশাপাশি রয়েছে হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকোর, অ্যাক্সেসরিজ ও স্কিন কেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়াও রয়েছে গ্রাসরুটস ক্যাফে, যেখানে ক্রেতারা দেশের কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের মধ্য দিয়ে সময় কাটাতে পারেন। ব্র্যাক এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ নতুন এই আউটলেটটির উদ্বোধন করে বলেন, ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দেশের গ্রামীণ কারুশিল্পী ও কমিউনিটিগুলোকে ক্ষমতায়নের পাশাপাশি কারু ও হস্তশিল্পের প্রসারে অঙ্গীকার রেখেছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী কন্যার নামে নিবন্ধিত 4টি ফ্ল্যাটে রক্ষিত যেসব মালামাল দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছিল সেসব প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে দুদক। এসব ফ্ল্যাটে সংরক্ষিত পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের বিভিন্ন সামগ্রী হস্তান্তরের নির্দেশ দেয় আদালত। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ পাচারের অভিযোগে টাকশালের ঠিকাদার ও চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও তার পরিবারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ, বাণিজ্য, পদোন্নতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য রাশেদ খান মেননের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। রাশেদ খান মেনন সহ এই 2 মামলার আসামি 57 জন। সাবেক আইজিপি বেনজির আহমেদের যে প্রকৃত যে সম্পদ রয়েছিল এবং সেই স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে মূলত তার যে গুলশানে যে ফ্ল্যাটে 4টি ফ্ল্যাটে যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সেই আলোকে সেগুলি সেখানে জমা দেওয়া হয়েছে বলে আমি জেনেছি। কিছু পচনশীল দ্রব্যাদি ছিল, জামা কাপড়, তৈজসপত্র ইত্যাদি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন রাজনৈতিক দল অপরাজেয় বাংলার আত্মপ্রকাশ ঘটেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে 21শে পদকপ্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার চৌধুরীর নেতৃত্বে দলটি যাত্রা শুরু করে। অপরাজেয় বাংলা জানিয়েছে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণজাগরণ এবং জুলাই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে দলটি কাজ করবে। ক্ষমতা গ্রহণ করতে না পারলেও দলটি দেশের অগ্রযাত্রায় দিক নির্দেশনা দিয়ে যাবে বলে জানান তারা। ডিজিটাল ও জনপরিসরে বর্তমান পরিস্থিতি এবং বিদ্যমান সমস্যা নিরসনের দিক নির্দেশনা সংশ্লিষ্টদের পাশাপাশি বিশেষজ্ঞদের মধ্যে আন্তঃসংযোগ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে দেশের ডিজিটাল ও জনপরিসরে বিদ্যমান সমস্যা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় আয়োজন করে ভয়েস নামের প্রতিষ্ঠান। আলোচনায় কালামিস্ট ডক্টর জাহিদুর রহমান, নীতি পর্যালোচক ও গবেষক ডক্টর অনন্য রায়হান, টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরী সহ সাংবাদিক, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, গবেষক ও নারী প্রতিনিধিরা এতে অংশ নেন। নৈতিকতার প্রধান ভিত্তি ও সুখের উপর এর প্রভাব শিরোনামে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন করেছে সম্মান ফাউন্ডেশন। রাজধানীতে সোনারগাঁও হোটেলে সম্মেলনে ছিলেন বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সহ অনেকে। সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মতিউর রহমান মোল্লা এবং সম্মেলনে মহাসচিব অধ্যাপক ডক্টর রুবাইউল মুর্শেদ। অনুষ্ঠানে অধ্যাপক রুবাইউল মুর্শেদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে দেয়া হয় আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননা।
উচ্চশিক্ষাসহ 8 দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশু মেলা অবরোধ করে কর্মসূচি পালন করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সকাল থেকেই কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। তারা বলেছে, তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি। সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে বলে জানান তারা। সরকারি কার্যক্রমে অডিট আপত্তির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেলওয়ে পোষ্য সোসাইটি। অডিট আপত্তির অপরাধের প্রমাণ নয় দাবি করে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি বলেছে, তদন্ত বা আদালতের রায় ছাড়াই অডিট আপত্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতিবাজ ও লুটপাটকারী হিসেবে দেখানো হয়। গণমাধ্যমের সমালোচনা করে রেলওয়ে পোষ্য সোসাইটির দাবি, অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে প্রচার করে রাষ্ট্রের উন্নয়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভের মুখে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ। দিল্লি ও আগরতলায় ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 22 জনের জন্য গান ব্যান। তারেক রহমানের নিরাপত্তায় হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা। গণতন্ত্রের উপর আঘাত বললেন মির্জা ফখরুল। দুই পত্রিকা অফিসে হামলায় গ্রেফতার 17 জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ। ভিডিও ফুটেজ দেখে 31 জন শনাক্ত। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের তাগিদ। পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।